একদিকে আগ্রাসী প্রতিবেশীর চরম লোভ, অন্যদিকে প্রকৃতির নির্মম প্রতিশোধ। যে দ্বীপটির দখল নিতে ভারত যুগের পর যুগ ধরে নোংরা রাজনীতির খেলা খেলেছিল, কুটচালের আশ্রয় নিয়েছিল, প্রকৃতির এক অবিশ্বাস্য খেয়ালে সেই তালপট্টি দ্বীপ আজ সাগরের অতল গর্ভে চিরতরে বিলীন হয়ে গেছে। কিন্তু এখানেই শেষ নয়, প্রকৃতির আসল চমক তো কেবল শুরু। ভারতের দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে বঙ্গোপসাগরের বুকে এখন এমন এক বিশাল ভূখণ্ড জেগে উঠেছে, যার আয়তন সিঙ্গাপুর এবং মালদ্বীপের মতো আস্ত দুটো দেশের সমান। একেবারে বিনামূল্যে প্রকৃতির এই বিশাল উপহার বাংলাদেশের মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে। আর এই খবর শুনেই দিল্লির সাউথ ব্লকের কর্তা বাবুদের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু ভারতের সেই পুরনো শকুনের দৃষ্টি কি এবারও পড়বে বাংলাদেশের এই নতুন ভূখণ্ডের উপর, নাকি সাগরের বুকে গড়ে তোলা বাংলাদেশের দুর্ভেদ্য এক নিরাপত্তা বলয়ের সামনে এবার লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে দিল্লি? সাগরের তলায় লুকিয়ে থাকা ভূরাজনীতির এক অবিশ্বাস্য আর রোমাঞ্চকর ইতিহাস ও বাংলাদেশের মাস্টার স্ট্রোকের পুরো কাহিনী জানতে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার চোখ খুলে দেবে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় দুর্বলকে ঠকিয়ে নিজের পকেট ভারী করার এক নির্লজ্জ নজির স্থাপন করেছিল ভারত। সময়টা 1970 সাল। প্রলয়ঙ্কারী এক ঘূর্ণিঝড়ের পর সাতক্ষীরা দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠে দক্ষিণ তালপট্টি নামের একটি সম্ভাবনাময় চর বা দ্বীপ। ভৌগোলিক অবস্থান, সমুদ্র সীমা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এই দ্বীপটির শতভাগ বৈধ মালিকানা ছিল বাংলাদেশের। কিন্তু 1971 সালের পর থেকেই ভারতের লোলুপ দৃষ্টি পড়ে এই ভূখণ্ডের উপর। তারা জোরপূর্বক সম্পূর্ণ গায়ের জোরে তালপট্টি দ্বীপটি দখল করে রাখে। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর একবার সাহসিকতার সাথে এই দ্বীপটি বাংলাদেশের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন দ্বীপটি আবার হাতছাড়া হয়ে যায়, তখন ভারত এমন এক ভয়ঙ্কর কূটচালের আশ্রয় নেয় যা শুনলে যে কারো রক্ত টকবক করে উঠবে। ভারত বুঝতে পেরেছিল প্রাকৃতিকভাবে এই দ্বীপটি বড় হতে থাকলে তা বাংলাদেশের জন্যই লাভজনক হবে। তাই তারা নদীর উজানে ইচ্ছেমতো বাঁধ নির্মাণ করে এবং হারিয়া ভাঙা নদীর স্রোত ও পলি নিয়ন্ত্রণ করে নদীর গতিপথ অন্যদিকে ঘুরিয়ে দেয়। তাদের উদ্দেশ্য ছিল তালপট্টির আশেপাশে যেন নতুন করে আর কোনো পলি জমতে না পারে। কিন্তু ভারত খুনাক্ষরেও ভাবতে পারেনি প্রকৃতির সাথে এই প্রতারণার ফল তাদের নিজেদের জন্যই কতটা ভয়াবহ হতে পারে। পলি জমার প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় তালপট্টি দ্বীপটি আর উঁচু হতে পারেনি। উল্টো সমুদ্রের পানি তোড়ে এবং জলবায়ু পরিবর্তনের ফলে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় একসময়ে সেই কাঙ্ক্ষিত তালপট্টি দ্বীপটি পুরোপুরি সমুদ্রের পানির নিচে তলিয়ে যায়। ভারতের সীমাহীন লোভ আর আগ্রাসী নীতির মুখে প্রকৃতি যেন এক নির্মম অট্টহাসি হেসে তাদের গালে কষিয়ে চড় মারল। মানচিত্র থেকে চিরতরে মুছে গেল দক্ষিণ তালপট্টি। কিন্তু প্রকৃতি যখন কারো কাছ থেকে কিছু কেড়ে নেয়, তখন ঠিকই দুহাত ভরে তা ফিরিয়েও দেয়। বাংলাদেশের বেলায় এই প্রবাদটি যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। 1984 সাল থেকে 2025 সাল পর্যন্ত স্যাটেলাইট ইমেজ এবং ভৌগোলিক তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ উপকূল, বিশেষ করে নোয়াখালী এবং এর আশেপাশের সাগরের বুকে অবিশ্বাস্য দ্রুত গতিতে বিশাল এক নতুন অঞ্চল জেগে উঠছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই জেগে ওঠা নতুন ভূমির পরিমাণ প্রায় 800 বর্গ কিলোমিটারেরও বেশি। ভাবা যায় সিঙ্গাপুর এবং মালদ্বীপের মতো দুটি দেশের মোট আয়তনের সমান এই বিশাল ভূখণ্ড। শুধু তাই নয়, স্যাটেলাইট ইমেজে আরও দেখা গেছে এর আশেপাশে থাকা প্রায় 1000 বর্গ কিলোমিটার আয়তনের বিশাল ডুবোচরও রয়েছে। এই ডুবোচরগুলো অদূর ভবিষ্যতে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে যাচ্ছে। 2006 সালে জেগে ওঠা ভাসান চরে এখন ভাটার সময় সন্দ্বীপ থেকে পায়ে হেঁটেই যাওয়া যায়। নিঝুম দ্বীপ থেকে মুক্তারিয়ায় ঘাট পর্যন্ত বিভিন্ন স্থানে যদি ক্রস ড্যাম বা আড়াআড়ি বাঁধ নির্মাণ করা যায় এবং সঠিক প্রযুক্তিগত উদ্যোগ নেওয়া যায়, তবে আগামী কয়েক বছরের মধ্যেই এই নতুন এলাকার আয়তন 15,000 বর্গ কিলোমিটার ছুঁয়ে ফেলতে পারে বলে মনে করছেন গবেষকরা। এখন প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ ভূমি সাগরের বুক চিরে কিভাবে জেগে উঠছে? এর মূল কারিগর হলো হিমালয় থেকে নেমে আসা গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী। এই নদীগুলো ভারত ও বাংলাদেশের বুক চিরে প্রতি বছর প্রায় 120 কোটি টন পলি বঙ্গোপসাগরে নিয়ে এসে ফেলছে। এই পলির বিশাল অংশ মেঘনা নদীর মোহনা দিয়ে নোয়াখালী উপকূলের কাছাকাছি এসে জমা হচ্ছে। যুগের পর যুগ ধরে এই পলি জমতে জমতে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে আজ এই অভাবনীয় দ্বীপ ও চরগুলোর সৃষ্টি হয়েছে। ভারত যখন উজানে পানি প্রত্যাহার করে বাংলাদেশের নদীগুলোকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, তখন প্রকৃতি সেই ভারতের উপর দিয়ে বয়ে আসা নদীর পলি দিয়েই বাংলাদেশের জন্য সাগরের বুকে নতুন এক দেশের জন্ম দিচ্ছে।
কিন্তু এত বড় সুখবর কি দিল্লির সহ্য হবে? সাগরের বুকে জেগে ওঠা এই বিশাল ভূখণ্ড নিয়ে ভারত কি আবারও তাদের সেই পুরনো নোংরা খেলায় মেতে উঠবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার আর সেই সুযোগ ভারত পাচ্ছে না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ করে তারেক রহমানের মতো রাজনৈতিক নেতৃত্বের একের পর এক মাস্টার স্ট্রোকে রীতিমতো দিশেহারা হয়ে পড়ছে দিল্লি। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ এবার আগেভাগেই এমন এক প্রস্তুতি নিয়ে রেখেছে যা ভেদ করে ভারতের একটি মাছ ধরা নৌকাও বাংলাদেশের জলসীমায় ঢুকতে পারবে না। নিজেদের উপকূল এবং নতুন জেগে ওঠা এই বিশাল দ্বীপগুলোর সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ড এমন একটি শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তুলেছে যার সামনে ভারতের যে কোনো আগ্রাসী নীল নকশা মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যাবে। গত কয়েক বছরে বাংলাদেশের সামুদ্রিক সক্ষমতায় যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে তা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হাতে রয়েছে 4টি অত্যাধুনিক ডর্নিয়ার 228 মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট। সম্প্রতি জার্মানিতে এই বিমানগুলোর আধুনিক ওভারহোলিং এবং সক্ষমতা উন্নয়নের কাজ সম্পূর্ণ হয়েছে। 2026 সালের মধ্যে আরও একটি বিমান জার্মানিতে আধুনিকায়নের পর দেশে ফিরে আসবে। এই বিমানগুলোর সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হলো এর সামুদ্রিক নজরদারি র্যাডার। শুধু বিশাল আকার যুদ্ধ জাহাজই নয়, বরং অবৈধভাবে মাছ ধরা ভারতীয় ট্রলার, চোরাচালানকারী বোট, জলদস্যু কিংবা বিন্দুমাত্র সন্দেহজনক কোনো নৌযান অত্যন্ত নিখুঁতভাবে শনাক্ত করতে পারে এই র্যাডার। আকাশ থেকে সমুদ্র পৃষ্ঠ পর্যন্ত এই তীক্ষ্ণ নজরদারির কারণে এখন আর চাইলেই ভারতের কেউ বাংলাদেশের জলসীমায় ঘাপটি মেরে বসে থাকতে পারবে না। তবে শুধু কয়েকটি বিমান দিয়ে 24 ঘন্টা একটানা বিশাল সমুদ্র পাহারা দেওয়া সম্ভব নয়। আর এই বাস্তব সত্যটি বাংলাদেশ খুব ভালো করেই জানে। আর ঠিক এই কারণেই বাংলাদেশ এখন একটি সমন্বিত মেরিটাইম সার্ভেলেন্স সিস্টেম বা অত্যাধুনিক সামুদ্রিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলার দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কোস্ট গার্ডকে নজরদারির জন্য বিশেষায়িত আধুনিক হেলিকপ্টার দেওয়া হচ্ছে। এই হেলিকপ্টারগুলোতে থাকছে অত্যাধুনিক সেন্সর, শক্তিশালী র্যাডার এবং রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন সিস্টেম। এর মানে হলো গভীর সমুদ্রে সন্দেহজনক কিছু চোখে পড়া মাত্রই হেলিকপ্টার থেকে সেই ডেটা সরাসরি টহলরত যুদ্ধজাহাজ বা কমান্ড সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে এবং সেকেন্ডের মধ্যে অ্যাকশন নেওয়া হবে। এর পাশাপাশি ড্রোনের মাধ্যমে আকাশভিত্তিক নজরদারি ব্যবস্থাও যুক্ত করার মেগা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর মাধ্যমে উপকূল থেকে শুরু করে গভীর সমুদ্র পর্যন্ত এমন এক নিশ্ছিদ্র নজরদারি জাল বিছানো হচ্ছে যা ভেদ করে দিল্লির কোনো দাদাগিরি আর টিকবে না। ভারত হয়তো ভেবেছিল তালপট্টির মতো এই নতুন দ্বীপগুলোকেও তারা গিলে খাবে, কিন্তু বাংলাদেশ এবার প্রমাণ করে দিচ্ছে যে সেই দিন শেষ। আকাশ থেকে পাতাল পর্যন্ত এখন শুধু পাহারায় বসানো হচ্ছে না, বরং ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই নতুন ভূখণ্ডকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার কাজ চলছে। বাংলাদেশের এই নতুন জেগে ওঠা ভূখণ্ড এবং ভারতের অতীতের কূটচাল নিয়ে আপনার মতামত কি? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভূরাজনীতি, সামরিক সক্ষমতা এবং দেশের এমন সব অজানা ও রোমাঞ্চকর সব খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।